এবার আমরা ইন্টেলিজে আইডি দিয়ে আমাদের প্রথম প্রোগ্রামটা করব। তো আমাদের ইন্টেলিজে আইডিটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এরকম চলে আসছে। ফার্স্টে আমরা তাহলে যাব নিউ প্রজেক্ট। ফার্স্ট ও ডিটেক্ট করবে এসডিকেটা। অলরেডি যেহেতু আমাদের এসডিকেও পেয়ে গিয়েছে, অলরেডি এসডিকে 70 ইনস্টল করা আছে। তো আমরা একটা নিউ প্রজেক্ট নিলাম। প্রজেক্টের লোকেশনটা চেঞ্জ করে আমাদের অন্য ড্রাইভে নিয়ে যাচ্ছি, ডি ড্রাইভ। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, জাভা প্র্যাকটিস। ফোল্ডারের নামে স্পেস দিলে প্রবলেম হবে, আমরা স্পেস ছাড়া বানাবো। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট করি। নিউ প্রজেক্ট, জাভা দিয়ে হবে ইন্টেলিজে ক্রিয়েট। তো আমাদের এরকম একটা কিছু ও চেষ্টা করেছে বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আসলে আমরা এই ফর লুপটা কেটে দিই, এতটুকু আমাদের দরকার নেই। আসলে আমরা একটু সিম্পল রাখতে চাই। তো সিম্পলে হচ্ছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম, এবং দেখতে পাচ্ছি একটা একটা স্পেস মনে হয় ব্র্যাকেট বেশি পড়ে গিয়েছিল ডিলিট করার সময়। তো বেসিক্যালি এরকম একটা নিয়ে আসলাম। প্রত্যেকটা জাভা প্রোগ্রামই আসলে একটা মেইন ক্লাস থাকে, যার ভিতরে একটা মেইন মেথড থাকবে। সেই মেইন মেথডটা দেখতে ঠিক এইরকম। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আমাদের জানা দরকার নেই। আমরা দেখি এখানে হচ্ছে ও একটা কিছু প্রিন্ট করেছে, প্রিন্ট আউট হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো আমরা প্রোগ্রামটা এখান থেকে রান করে দেখতে পারি। এখানে যদি রান দিই, আমরা এখানে দিলাম ডিবাগে। আমরা যখন কোডিং শুরু করব, আমরা সবসময় ডিবাগ করে দেখব। কেন ডিবাগ করব আমরা জানবো। ফার্স্টে দেখি যে আমাদের প্রোগ্রামটা ঠিক মতো হচ্ছে কিনা, এবং আমরা দেখতে পাচ্ছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম লেখা চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এই লাইনটাকেও কেটে, আমরা সব লাইন কেটে একদম ফার্স্টে এরকম নিয়ে আসি। এরকম কিচ্ছু নাই আমাদের। আগে শুধু মেইনটাই লিখে দিত, এখন দেখি অনেক কিছু সে নিয়ে আসছে, ভালো দেখতে। তো এখানে আমরা একটা প্রিন্ট লাইন করে দেখতে পারি। আমরা শাউট লিখলাম, SAUT শাউট। এখানে লিখলাম আমরা হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম। সেম ভাবে আমরা ডিবাগটাকে রান করতেই হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে, এবং আমাদের এডিটর এবং জেডিকে সবকিছুই ঠিকমতো ইনস্টল হয়েছে। আপনারা এখান থেকেও চাইলে রান করতে পারেন, অথবা এখানে একটা ডিবাগ আছে, ডিবাগ মেইন, আমরা এটা ক্লিক করলেও এটা সে সুন্দর মতো আমাদের প্রিন্ট করে দিবে। অর্থাৎ আমাদের এডিটর দিয়ে আমাদের জাভা কোডিং সুন্দর মতো আমরা রান করতে পেরেছি। এটা যখনই আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তখন আমরা শিওর যে আমাদের জেডিকে এবং হচ্ছে আমাদের এডিটর দুইটাই ঠিকমতো কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিজেরা কিছু কাজ করে দেখি। তো আমাদের কাজ করার জন্য আমি সাপোজ একটা যোগ করতে চাই, ঠিক আছে। তো একটা যোগ করতে গেলে আমাকে কি লাগবে? আমরা যখন ক্যালকুলেটরে যোগ করি, আমরা যদি ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটর, তাহলে আমাদের কি হয়? সাপোজ আমি 10 আর 20 যোগ করি, তাহলে কি হচ্ছে? আমাকে একটা সংখ্যা লিখতে হচ্ছে, তারপর একটা যোগ বাটন চাপ দিতে হচ্ছে, তারপর আরেকটা সংখ্যা লিখতে হচ্ছে, তারপর সমান চিহ্ন দিলে আমি যোগফলটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রোগ্রামিং এও তো আমাকে 10টা কোথাও না কোথাও রাখতে হবে, ঠিক আছে। তো আপাতত রাখার জন্য আমি লিখলাম ইন্টিজার। কেন ইন্টিজার লিখলাম সেটা আমরা বুঝবো। এখানে একটা নাম দিলাম নাম্বার, বা সুন্দর করে নাম দেওয়ার জন্য যদি লিখি ফার্স্ট নাম্বার, এর মধ্যে রাখলাম হচ্ছে 10। আরেকটা নিলাম ইন্টিজার সেকেন্ড নাম্বার, এর মধ্যে একটা নাম্বার রাখলাম 20, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি আমি আবার এটা প্রিন্ট করি শাউট দিয়ে, আমি দিয়ে দিলাম ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা 30 চলে আসছে, মানে আমাদের যোগটা কিন্তু ঠিক মতো হয়েছে। এখন এই লাইনটাকে আমরা বুঝতে চেষ্টা করব, কেন আমি এখানে ইন্টিজার শব্দ লিখলাম, তারপর এখানে আমি একটা নাম দিলাম,
হ্যাঁ, এটাকে আমি ফার্স্ট নেম ব্র্যাকেটে লিখে একটা নেম ব্যবহার করলাম, তারপর একটা ইকুয়াল সাইন দিলাম, তারপর হচ্ছে ইকুয়াল সাইনের পর একটা ভ্যালু লিখলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কয়টা পার্ট, একটা হচ্ছে একটা টাইপ লিখছি আমরা, ইন্টিজার, এটাকে আমরা বলবো একটা টাইপ। তারপর হচ্ছে এটা কি টাইপের, কার মধ্যে ডাটাটা রাখবে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই যে নেমটা, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, তার মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। ঠিক আছে, এখন প্রোগ্রামিং এ বিভিন্ন টাইপের ডাটা টাইপ আছে। কেন এতগুলা ডাটা টাইপ আসলো? আমরা যদি আমাদের ইংলিশ চিন্তা করি বা আমাদের কিবোর্ডে চিন্তা করি, আমাদের কিবোর্ডে আমরা কি কি লিখতে পারি? আমরা এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের লিখতে পারি, এ থেকে জেড পর্যন্ত বড় হাতের লিখতে পারি, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা লিখতে পারি, তারপর কি আমরা দশমিক দিয়েও কোনো সংখ্যা লিখতে পারি, তাই না? আবার আমরা হচ্ছে বিভিন্ন স্পেশাল স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ তাহলে হচ্ছে কি আমরা কি রকম, আমরা সাপোজ একটা হ্যালো শব্দ রাখতে পারি, আবার চাইলে আমরা ভ্যালুর মধ্যে 10 রাখতে পারি, আবার আমরা চাইলে ভ্যালু এইরকম 10 10 20 20 এরকমও ভ্যালু রাখতে পারি। ঠিক আছে, এই যে বিভিন্ন টাইপের ভ্যালু রাখা, এই ভ্যালু রাখার উপর বেস করে আমাদের কিন্তু বিভিন্ন ডাটা টাইপ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে একটা ভাগ করি, একটাকে আমরা বলতে পারি একটা পার্ট হচ্ছে কি সংখ্যা, আরেকটা হচ্ছে অন্য সবকিছু, অন্য সবকিছু কিছু। ঠিক আছে, এইভাবে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটার মধ্যে আমরা শুধু সংখ্যা রাখবো, আরেকটার মধ্যে অন্য যে কোনো টাইপের জিনিস রাখতে পারবো। এখন আবার অন্য সবকিছু কিরকম হতে পারে, অন্য সবকিছুর উদাহরণটা যদি আগে দিই, সাপোজ আমি চাইলে এ রাখতে পারি, আবার চাইলে এবিসি রাখতে পারি, আবার এবিসি 1 2 3 এবিসি এগুলোও রাখতে পারি। অর্থাৎ কি সংখ্যাও থাকতে পারে, এর মধ্যে ক্যারেক্টারও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আরেকটা আমি বলেছি কি যার মধ্যে আমি শুধু সংখ্যা রাখতে পারি। সংখ্যা কিরকম হতে পারে, সাপোজ আমি সংখ্যা হিসেবে 5 রাখতে পারি, সাপোজ আমি সংখ্যা হিসাবে হচ্ছে 5.5 রাখতে পারি, তাই না? তাহলে কি সংখ্যা আবার কয় ভাবে বিভক্ত, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা, দশমিক ছাড়া সংখ্যা। ঠিক আছে, তো দশমিক ছাড়া সংখ্যার মধ্যেও কিছু ডাটা টাইপ আছে, আবার দশমিক যুক্ত সংখ্যার মধ্যেও কিছু ডাটা টাইপ আছে। এবার যদি আমার স্লাইডটাতে যাই, স্লাইডটাতে আমি বলেছি কি কি টাইপের ডাটা টাইপ। এই কতগুলা ডাটা টাইপ আমাদের প্রোগ্রামিং এর মধ্যে ইউজ হয়। আমি এটাকে একটু মিনিমাইজ করি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। এটাকে অফ করে দিলাম। হ্যাঁ, এইটা আবার এডিটরটা এখানে নিয়ে আসলাম, তাহলে আমরা আরো বুঝতে পারবো। ওকে, এটাকেও কেটে দিলাম। ওকে, তাহলে আমাদের আসলে বেসিক্যালি কয় ধরনের, এখন আমরা চিন্তা করি যে দশমিক ছাড়া যদি সংখ্যা হয় তাহলে এর কতগুলা ডাটা টাইপ আছে। কি কি ডাটা টাইপ দশমিক ছাড়া হলে? সেটা হতে পারে বাইট, শর্ট, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে লং। এগুলো হচ্ছে দশমিক ছাড়া সংখ্যা। ঠিক আছে, তাহলে আমার একটা কোশ্চেন জাগতে পারে যে দশমিক ছাড়া সংখ্যার মধ্যে এত এত ডাটা টাইপ কেন আসলো, সেটা আমরা বুঝতে চেষ্টা করব। আর দশমিক যুক্ত সংখ্যা হলে তার আসলে দুই ধরনের ডাটা টাইপ আছে। একটা হচ্ছে ডাবল, আরেকটা অনেক ল্যাঙ্গুয়েজে থাকে হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, এই দুইটা ডাটা টাইপ দশমিক যুক্ত সংখ্যা। তাহলে আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে দশমিক ছাড়া সংখ্যা ক্ষেত্রে, আর এটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, এখন আরো কিছু ডাটা টাইপ আছে। আমরা চাই হচ্ছে এটা ট্রু বা ফলস এই টাইপের কোনো ভ্যালু রাখতে, তখন যেটার মধ্যে শুধু ভ্যালু হচ্ছে ট্রু অথবা ফলস এই টাইপের কোনো ভ্যালু রাখতে চাই, এই টাইপের ডাটা টাইপগুলোকে বলে হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। ঠিক আছে, আবার আমরা হচ্ছে সাপোজ ABC 1 2 3 এই টাইপের কিছু রাখতে চাই, এগুলাকে বলা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। ঠিক আছে, স্ট্রিং বেসিক্যালি ডাটা টাইপ বললেও, প্রিমিটিভ ডাটা টাইপ বললেও এটা আসলে প্রিমিটিভ ডাটা টাইপ না। এটা আমরা শিখবো যে কেন আসলে ডাটা টাইপ না। আরেকটা হচ্ছে আমরা শুধু একটা ক্যারেক্টার রাখতে পারি, সাপোজ সি হতে পারে, আমরা শুধু রাখতে পারি এ,
শুধু রাখতে পারি বি। এই টাইপের ডাটাকে বলা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ, CHAR, ক্যারেক্টার ডাটা টাইপ। এই কয়টা আসলে ডাটা টাইপ আমাদের প্রোগ্রামিং এ আছে। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে চেষ্টা করব আমরা কি ঠিক মতো করেছি কি করিনি। ফার্স্টে দেখেন আমি বলেছি যে দশমিক ছাড়া সংখ্যা হলে তাকে বাইট, শর্ট, ইন্টিজার, লং এই কয়টা টাইপে রাখা যায়। কিন্তু দেখেন এখানে যদি আমি একটা দশমিক দিয়ে 5 শূন্য দিই, দেখেন কোড কিন্তু আমাকে এরর দিচ্ছে, বলতেছে তুমি কেন ইন্টিজার লিখছো। কারণ আমরা তো জানি যে ইন্টিজার হইতে গেলে তাকে অবশ্যই দশমিক ছাড়া সংখ্যা হইতে হবে, কিন্তু এটা তো একটা দশমিক যুক্ত সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আহ, যে ইন্টিজার বা দশমিক ছাড়া সংখ্যাতে এই কয়টা ডাটা টাইপ ইউজ করা যায়। দেখেন এটাকে যদি আমি বাইট লিখি তাও কিন্তু সে আমাকে কোনো এরর দিচ্ছে না, আমি শর্ট লিখি তাও কোনো এরর দিচ্ছে না। ঠিক আছে, আবার এখানে লং লিখলেও তাও কোনো এরর দিচ্ছে না। কিন্তু যখনই আমি এর মধ্যে একটা দশমিক যুক্ত করে দিচ্ছি তখনই সে আমাকে এরর দিচ্ছে, কারণ সে বলছে যে এই টাইপের এই কয়টা ডাটা টাইপে তুমি কখনোই দশমিক ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম যে আসলে দশমিক ছাড়া সংখ্যা হলে আমরা এই 4টা ডাটা টাইপেরই যে কোনো একটা আমাকে ব্যবহার করতে হবে। আর দশমিক যুক্ত সংখ্যা হলে হয় ডাবল না হলে ডেসিমাল আমাকে ব্যবহার করতে হবে। আমি যদি আরেকটা ভেরিয়েবল নিলাম, ডাবল, জাভাতে ডাবলটার ব্যবহার হয়, ডাবল থার্ড নাম্বার, দেখেন এর মধ্যে আমি 10.45 রাখি, কোনো প্রবলেম নাই। ইভেন আমি হচ্ছে এটাকে রাখলেও কোনো প্রবলেম হবে না। কেন হচ্ছে না? এখন কোশ্চেন হতে পারে এটা তো একটা দশমিক যুক্ত সংখ্যা না, তারপরে আমরা ডাবল লিখলাম, প্রবলেম হচ্ছে না কেন? কারণ আমরা ছোটবেলা অঙ্ক করতাম না, 10 মানে কি, 10 মানে হচ্ছে আসলে 10.00। ঠিক আছে, এই কারণে ও আসলে কোনো প্রবলেম দিচ্ছে না, কারণ প্রত্যেকটা দশমিক ছাড়া সংখ্যাকেও আমরা চাইলে দশমিকে বানাতে পারি। 0.00 মানেই তো সেটা দশমিক যুক্ত সংখ্যা। ঠিক আছে, তো সাপোজ এই সংখ্যাটাকে যদি আমি প্রিন্ট করি, আবার একটা শাউট দিয়ে থার্ড নাম্বার দিই, এবার যদি আমি এটাকে রান করি, দেখেন আমি কিন্তু 10 লিখছি কিন্তু ও কিন্তু 10.0 প্রিন্ট করছে। মানে ও কিন্তু প্রিন্ট করার সময় বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা দশমিক যুক্ত সংখ্যা। ঠিক আছে, তো আমরা কিন্তু বুঝে গেলাম যে দশমিক যুক্ত সংখ্যা হলে আমাকে এই কয়টা ডাটা টাইপ, দশমিক যুক্ত সংখ্যা হলে এই দুইটা ডাটা টাইপ। জাভাতে আসলে ডাবলটাই ব্যবহার হয়, আমরা ডেসিমালটা কেটে দিলাম আপাতত। এই কয়টা ডাটা টাইপ হচ্ছে দশমিক ছাড়া সংখ্যা, আর এই কয়টা ডাটা টাইপ হচ্ছে দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আবার একটা কোশ্চেন এসে দাঁড়ালো, তাহলে এতগুলা ডাটা টাইপ কেন? এতগুলা ডাটা টাইপের তো কোনো দরকার ছিল না। আমি একটা সহজ উদাহরণ দিই। সাপোজ আমরা বাজার থেকে মনে করেন কোন একটা ডাল কিনে নিয়ে আসলাম, ডাল কিনলাম। ঠিক আছে, এখন ডাল কিনলাম আমরা সাপোজ হচ্ছে 0.5 কেজি বা আধা কেজি ডাল কিনে নিয়ে আসলাম। তো এই আধা কেজি ডালটাকে যদি আমি একটা বড় পাত্রে রাখি, 5 কেজির একটা পাত্রে, 5 কেজির একটা পাত্রে কিন্তু আমরা ইজিলি রাখতে পারবো, তাই না? কোনো তো প্রবলেম নাই। আমি একটা বড় পাত্র কিনে নিয়ে আসবো, এর মধ্যে আধা কেজি ডাল রাখবো, প্রবলেম তো নাই। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, আমার ঘরে কিন্তু একটা বড় জায়গা নষ্ট হচ্ছে ছোট একটা জিনিস রাখার জন্য, তাই না? তো এই যে আমাদের যতটুক দরকার ততটুক যদি আমি, ভালো হতো কি, আমি কিন্তু ঘরের জায়গাটাকে বোঝাই না করে আমি কিন্তু একটা 0.5 কেজির একটা জার যদি কিনতাম, তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যেত, যে ছোট একটা জায়গার মধ্যে আমি জিনিসটা রাখতে পারতাম, বড় জায়গাটা নষ্ট হচ্ছে না। তো এই জিনিসটার জন্যই কিন্তু আসলে এতগুলা ডাটা টাইপের ব্যবহার করা হয়। সাপোজ দেখেন আমি এখানে একটা 10 রাখছি, 10 রাখার জন্য আমার এত বড় একটা ভ্যালু টাইপ নেওয়া দরকার ছিল না, লং। দেখেন লং কতটুক পর্যন্ত ডাটা রাখতে পারে, আমরা যদি এটা দেখি যে আহ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, প্রায় 92 লক্ষ কোটি ভ্যালু ও পর্যন্ত রাখতে পারে। আবার ইন্টিজার দেখেন, ইন্টিজারও বিশাল ডাটা রাখতে পারে। ইন্টিজার হচ্ছে কোনটা, আমরা যদি দেখি এটা, এই যে ইন্টিজার হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 214 কোটি 74 হাজার 74 লক্ষ 83 হাজার 648 -2 প্লাস এই পরিমাণ ভ্যালু রাখতে পারে। ঠিক আছে, তাহলে আমি একটা 10 আর 20-এর যোগের জন্য তো আমার এত বড় ডাটা টাইপের কোনো দরকার ছিল না, তাই না?
যেমন আমরা দেখি বাইট কত রাখতে পারে, -128 থেকে 127। তাহলে দেখেন এই 10 আর 20 যোগ করার জন্য আমরা ছোট পাত্র ব্যবহার করে ফেললাম, যে বাইট তুমি হচ্ছে এটা বাইটে থাকবা, তুমিও হচ্ছে এটা বাইটে থাকো, ঠিক আছে। এবং আমরা যদি এটাকে প্রিন্ট করি দেখবো আমরা সেম আউটপুট পাচ্ছি। দেখেন সেম আউটপুট 30 কিন্তু চলে আসছে, ঠিক আছে। কারণ বাইট -128 থেকে 127 পর্যন্ত রাখতে পারে। যেমন দেখেন এটাকে যদি আমি 127 লিখি তারপরেও কিন্তু ওর কোনো প্রবলেম নেই, কিন্তু এটা যদি আমি 128 করি তাহলে দেখেন ও প্রবলেম শুরু করে ফেলছে। কারণ কি বলতেছে, যে বাইট তো আসলে 127-এর উপরে ভ্যালু রাখতে পারে না। আমি যদি এটাকে মাইনাস করে দিই তাহলে কিন্তু ঠিক আছে, কারণ -128 থেকে 127 পর্যন্তই ডাটা রাখতে পারে। তো আমরা আসলে যদি জানি যে আমি কতটুক জিনিস রাখবো, সেই ক্ষেত্রে আমার বড় ডাটা টাইপ ব্যবহার করার থেকে আমি ছোট ডাটা টাইপগুলো ব্যবহার করলেই ভালো। এতে কি হচ্ছে, আমার মেমোরি, যার যেহেতু আমার কি হচ্ছে রুমের জায়গা নষ্ট করে, আর কম্পিউটার প্রোগ্রাম আসলে মেমোরির জায়গা নষ্ট করে, ঠিক আছে। তো আমাদের মেমোরি আমরা ট্রাই করব যে কতটা স্মুথলি কোডিং করা যায়, ঠিক আছে। তো আমি এখানে 10 আবার নিয়ে আসলাম, তাহলে দেখতে পাচ্ছি যে ওরা যেটুক বলছে যে -128 থেকে 127 পর্যন্ত রাখতে পারে, এবং ও আসলে ঠিক বলছে, ও রুলস অনুযায়ী গিয়েছে আর কি, ঠিক আছে, ডাটা টাইপ। তারপরও আরেকটা জিনিস, যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এত ডাটা টাইপ থাকলেও একটা দশমিক ছাড়া সংখ্যার জন্য একটা ডিফল্ট টাইপ ও বলে, সেটা হচ্ছে আসলে ইন্টিজার হচ্ছে দশমিক ছাড়া সংখ্যার ক্ষেত্রে একটা ডিফল্ট টাইপ, আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে ডিফল্ট টাইপ হচ্ছে আসলেই ডাবল, ঠিক আছে, ডাবল, এটা হচ্ছে ডিফল্ট টাইপ। ওকে, আচ্ছা। এখন এই যে ও কতটুক থেকে কতটুক ডাটা রাখতে পারে এটা কি আমি মুখস্থ করব? এটাও তো একটা প্রবলেম। আমি তো তাহলে আমাকে অনেক অনেক ডাটা জিনিস নিয়ে হচ্ছে আমাকে মুখস্থ থাকতে হবে, তাই না? এটা আসলে মুখস্থ করা লাগে না, এটার একটা সূত্র আছে যেটা আমি আসলে নিচে দিয়ে দিয়েছি। এই সূত্রটা ব্যবহার করলেই আমরা এই ভ্যালুটাকে বের করতে পারি। আর মনে রাখার সহজ রাস্তা হচ্ছে আপনি যে কোনো একটাকে ভ্যালু বের করেন, আপনি শুধু মাইনাসটা বের করেন, প্লাসের ভ্যালু এক কম হবে। এখন প্লাসের ভ্যালু এক কম হলো কেন? কারণ এটা -128 থেকে 127 যেতে যেতে মাঝখানে একটা শূন্য পড়বে, শূন্যর পর আবার 1 2 3 4 এইভাবে যাবে। এই কারণে যেহেতু মাঝখানে একটা শূন্য পড়ে, সেই কারণে প্লাসের প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন প্লাসের ভ্যালু হচ্ছে মাইনাসের ভ্যালু থেকে এক কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি দেখি যে বাইটের ক্ষেত্রে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, আমরা আবার ক্যালকুলেটরে নিয়ে আসলাম। ক্যালকুলেটর স্ট্যান্ডার্ড থেকে আমরা যদি সায়েন্টিফিকে আসি, হ্যাঁ এখানে পাওয়ার পাবো আমরা, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, টু টু দি পাওয়ার, এবার আমাদের একটা ব্র্যাকেট লাগবে, একটা ব্র্যাকেট দিলাম, 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু বিটে হয়, হ্যাঁ। তাহলে এখানে মানে 1 বাইট ইন্টু 8 মানে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 1। এবার সূত্রটা শেষ করি, দেখেন -128, ঠিক আছে। আর প্লাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি, প্লাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে সাথে একটা -1 করতে হয়। তাহলে আমরা এত কিছু মনে রাখবো না, আমরা মাইনাসের মান বের করতে পারলে সোজা হিসাব প্লাসের মান এক কম দিব, ঠিক আছে। তাহলে কি -128 থেকে 127, এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস মিলে যাবে, প্রত্যেকটা সূত্র মিলে যাবে এই রুলস অনুযায়ী, ঠিক আছে। যেমন পরের সূত্রটা যদি আমরা বের করি, তারপরে বলতেছি কি আবার সেম ভাবে -2 টু টু দি পাওয়ার, পাওয়ার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে 8, 2 বাইট, 2 বাইট মানে কত, 8 দোকানে 16, 16 মাইনাস 1, ঠিক আছে। এবার যদি দেখেন 32,768, তাহলে আমাদের কিন্তু এই রুলসও মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের আসলে সূত্রটা মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে কে কতটুক বাইট বহন করে, ঠিক আছে। এই বাইটটা মনে রাখলে তার সাথে আমরা 8 দিয়ে 8 গুণ করব, 8 গুণ করে 1 বিয়োগ করব, তারপর ওটাকে পাওয়ারে নিয়ে আসব, ঠিক আছে। এই রুলসটা মানলেই আমাদের এই ডাটা টাইপগুলো মনে রাখাটা ভেরি সিম্পল, ঠিক আছে। আর বাইট, শর্ট, ইন্টিজার, লং, তারপর হচ্ছে ফ্লোট, ডাবল, বুলিয়ান, ক্যারেক্টার, ঠিক আছে। তো আমরা হচ্ছে ডাটা টাইপগুলো জানলাম। এবার আমরা আবার এখানে চলে আসি, এটাকে বড় করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা একটা যোগের কোড করলাম এখানে, ঠিক আছে। এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে এটা নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব।